মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর সার্ভারে সাইবার হামলার চেষ্টা, লক্ষাধিক ভুয়া ইমেইল পাঠানোর পর চলছে তদন্ত। কাঙ্ক্ষিত প্রাপ্তি ছাড়াই শেষ গ্লাসগো জলবায়ু সম্মেলন। চূড়ান্ত চুক্তিতে কয়লা ব্যবহার বন্ধের পরিবর্তে সীমিত করায় পরিবেশবিদদের সমালোচনা, কঠোর হবে লক্ষ্য পূরণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর সার্ভারে সম্ভাব্য সাইবার হামলার ঘটনা তদন্ত শুরু করেছে সংস্থাটি। স্থানীয় সময় শনিবার এফবিআই এর সার্ভার থেকে লক্ষাধিক ভুয়া ইমেইল পাঠানো হয়েছে, যা নিয়ে বিপাকে পড়েছেন সংস্থাটির কর্মকর্তারা। সৃষ্টি হয়েছে নানা সংকট। সাইবার হামলার শিকার হল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। স্থানীয় সময় শনিবার তাদের সার্ভার থেকে 1 লাখের বেশি ভুয়া ইমেইল মানুষের কাছে পাঠানো হয়েছে। সংস্থাটির টুইট বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। ওই ভুয়া ইমেলগুলোতে লক্ষাধিক প্রাপককে ধারাবাহিকভাবে সাইবার হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংগঠন স্প্যাম হাউস। তাদের মতে ডার্ক ওভারলোড নামে একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এদিকে ওই ভুয়া ইমেইলগুলোর উৎসে প্রেরক হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির দাবি, তারা এ ধরনের সাইবার হামলার জন্য আগেই সতর্কবার্তা পাঠিয়েছিল এফবিআইকে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে, তবে এফবিআই এর সার্ভারে প্রবেশাধিকার রয়েছে এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নাকি এর জন্য হ্যাকাররা দায়ী সে বিষয়ে এখনও নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনাকে একটি চলমান পরিস্থিতি আখ্যা দিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এছাড়া সমস্যাটি শনাক্ত করার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। এদিকে হ্যাকিং বা সাইবার হামলা এড়াতে অজ্ঞাত প্রেরক থেকে পাঠানো ইমেইল সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। দু নেতার বৈঠকের আগেই এমন হুঁশিয়ারি দিল বেইজিং। অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল বৈঠকের সময় ঘোষণা করেছে হোয়াইট হাউস। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কিভাবে সামলানো যায় তা নিয়েই আলোচনা করবেন দুদেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি চীনকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বৈঠকে চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সে সময় শি জিনপিং নিজের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করবেন। এসব কিছু মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে চাইছে চীন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নানা ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে বেইজিং। চীনের এ হুঁশিয়ারি বার্তা আসন্ন বৈঠকে নেতিবাচক প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। কাঙ্ক্ষিত প্রাপ্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন COP26। সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে একসঙ্গে কাজের পাশাপাশি বিপন্ন দেশগুলোকে সহায়তায় রাজি হয়েছে 197টি দেশ। যদিও এই চুক্তিকে প্রয়োজনের তুলনায় কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। আর গ্লাসগো সম্মেলনকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সলিমুল হক। টানা 2 সপ্তাহের আলোচনার পর অতিরিক্ত দিনে এসে শেষ হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট অলোক শর্মা। History has been made here in Glasgow. And what we now need to ensure that the next chapter charts the success of the commitments that we have solemnly made together in the Glasgow Climate Pact.
Thank you. এবারের সম্মেলন যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত তার সবকিছু পূরণ হয়নি। তবে কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন যতটা কমানো দরকার সেখানে একমতে যেতে পারেনি বিশ্ব নেতারা। The consensus remained elusive. সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত। আপত্তি জানিয়েছিল চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরান। যদিও শেষ মুহূর্তে এসে কয়লার ব্যবহার কমিয়ে আনতে সম্মত হয় দেশগুলো। এরই মধ্যে এই সম্মেলনকে ব্যর্থ বলে তকমা দিয়েছেন COP26-এ অংশ নেয়া বাংলাদেশের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক। As far as I am concerned, it is a failure. Absolute failure. There may be other good things in it. I don't care. আর এবারের সম্মেলনে যে চুক্তি হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। এমনকি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এর আগে 2015 সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি 1.5 ডিগ্রিতে আটকাতে চুক্তিবদ্ধ হয়েছিল বিশ্বের দেশগুলো। যদিও শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপই নেয়নি তারা। গত 31 অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয় এবারের জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নেন জাতিসংঘের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। রায়হানুল রানা, সময় সংবাদ। গ্লাসগো সম্মেলনে ম্যারাথন আলোচনার পর শেষ মুহূর্তে চূড়ান্ত চুক্তিতে কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে সীমিত করার ভাষা যুক্ত করায় হতাশ পরিবেশবিদরা। এতে চুক্তিটি দুর্বল হয়েছে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন এতে জলবায়ু সম্মেলন আয়োজনের লক্ষ্যই পূরণ হওয়া কঠিন। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ বেশ কিছু বিষয়ে অসন্তোষ থাকলেও শেষ মুহূর্তে অংশগ্রহণকারী দেশগুলো মতৈক্যে পৌঁছায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালানো ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার বিষয়ে একমত হয়েছে প্রায় 200টি দেশ। তবে জলবায়ু সম্মেলনে জড়ো হওয়া হাজারো রাজনীতিবিদ ও পরিবেশ কর্মীর জরুরি দাবি সত্ত্বেও শেষ পর্যন্ত যে চুক্তি হয়েছে তাতে বৈশ্বিক উষ্ণতা সমস্যার সমাধান করা যায়নি। এতে পরবর্তী দশকে প্রত্যেক জাতিকে কতটা এবং কত দ্রুত কার্বন নির্গমন কমাতে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি অমীমাংসিতই রয়ে গেছে। এছাড়া পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় তহবিলের ঘাটতি পূরণ হয়নি। চূড়ান্ত চুক্তিতে কয়লার ব্যবহার কমানো বা ফেজ ডাউন করার ভাষাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সেখানে বন্ধ করা বা ফেজ আউট শব্দ ব্যবহার করা হয়েছিল। ভারতের আপত্তির কারণে চূড়ান্ত চুক্তির ভাষা পরিবর্তন করা হয়। To accelerate the development, জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে ভাষা পরিবর্তনের নিন্দা জানিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ, মেক্সিকো এবং সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। অন্যান্য দেশের মতামত ছাড়াই এই পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ তাদের। শেষ মুহূর্তে কয়লার বিধান পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের বিষয়ে মতামতের কোনো সুযোগ দেওয়া হয়নি। কয়লার ব্যবহার শিথিল নয়, বন্ধ করা প্রয়োজন। তা না হলে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে পারবো না। আমরা হতাশ। তবে গ্লাসগো সম্মেলন নিয়ে আশাবাদী আয়োজক দেশ ব্রিটেন। বন উজাড় বন্ধ এবং মিথেন নিয়ে প্রত্যেকটি দেশ প্রতিশ্রুতি পালন করলে দীর্ঘমেয়াদে কার্বন নির্গমন রোধ ও তাপমাত্রায় লাগাম টেনে ধরা যাবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে COP26-এর বাস্তব প্রভাব আগামী কয়েক বছরেই হয়তো দেখা যাবে না বলে জানান তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অ্যাসোসিয়েশন লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় ঘোষণা দিয়েছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লাল সবুজের বাংলা জানিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এই দেশের উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর পেছনের কারিগর তারই সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এশিয়া ওশেনিয়া অঞ্চলের 24টি দেশের সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন সজীব ওয়াজেদ জয়কে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলার আছে। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে জোর দিচ্ছে সরকার।
যুক্তরাষ্ট্র থেকে তথ্য প্রযুক্তির খুঁটিনাটি বেশ ভালো করেই আয়ত্ত করেছেন জয়। তিনি জানেন কি করে প্রতিযোগিতার বাজারে নতুন করে জায়গা করে নিতে হয়। তাই তো তার এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষকরা। এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে এই আশা প্রকাশ করছি। এরকম একটি ডিপ্লোম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের আইসিটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের যে অপরচুনিটির জায়গা, সেটা থেকে আমাদের বাংলাদেশ $5 বিলিয়ন ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, এক্সপোর্টিং ভিশন, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌত জগৎ, ডিজিটাল জগৎ আর জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছে, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, আইটি খাত একসময় পোশাক রপ্তানির খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের বিশাল মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, এমন প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আবারও ভয়ঙ্কর হয়ে ওঠা করোনার নাজুক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহায়তায় এগিয়ে এসেছে দেশটির সরকার। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি আরও 3 কোটি ইউরোর স্বাস্থ্য সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। গত এক সপ্তাহ ধরে করোনা যেন বিধ্বংসী রূপ ধারণ করেছে জার্মানিতে। কয়েকদিনের মধ্যেই সংক্রমিত হয়েছেন কয়েক লাখ মানুষ। এই অবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলির হাসপাতালগুলো। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখালো অকৃত্রিম বন্ধু জার্মানি। এবার বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি 3 কোটি ইউরোর কোভিড স্বাস্থ্য সরঞ্জাম দেবে দীর্ঘদিনের এই আর্থসামাজিক ও বাণিজ্য বন্ধু। কিছুদিনের মধ্যেই জার্মানির এই উপহার বাংলাদেশে পৌঁছাবে, এমনটাই আশা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। 8 লক্ষ টিকা অ্যাস্ট্রাজেনেকা, এটা কোভ্যাক্স ছাড়াই তারা দিয়েছে। কোভ্যাক্সের মাধ্যমে আমরা যেটা পাবো সেটা ছাড়া, কারণ আমাদেরকে এটাও বলেছে যে কোভ্যাক্সে জার্মানি কিন্তু দ্বিতীয় বৃহত্তম ডোনার। তারা সেভারেল বিলিয়নস অফ ইউরো তারা সেখানে জমা দিয়েছে, দান করেছে। দুদেশের চলমান সম্পর্ক আরও জোরদার করতেই জার্মানির এই উদ্যোগ জানালেন এই অভিজ্ঞ রাষ্ট্রদূত। সম্মান প্রদর্শন করে এই বিষয়টি করেছে। এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতিতে নাগরিকদের আবারও বিনামূল্যে কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও হাঙ্গেরিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে দেশটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাজধানী ঢাকাকে নতুন রূপ দিতে সিটি বন্ড চালুর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এই বন্ডে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। দুবাইয়ে এক অনুষ্ঠানে প্রবাসীদের কাছে মডেল ঢাকার নতুন পরিকল্পনা তুলে ধরেন তিনি। দুবাই থেকে আরও জানাচ্ছেন শিবলি আল সাদিক। অপরিকল্পিত নগরী ঢাকা যেভাবে পেরেছে তুলেছে ভবন, দখল হয়েছে খাল, নেই ফুটপাত, সাইকেল লেন, এমন অনেক সমস্যায় ভুগছে নগরবাসী। এবার ঢাকাকে পরিকল্পিত নগরী বানানোর উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের। 10,000 কোটি টাকার এই পরিকল্পনা বাস্তবায়নে চালু হচ্ছে সিটি বন্ড। সিটি কর্পোরেশনের এই বন্ডে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহী করতে এখন সংযুক্ত আরব আমিরাতে মেয়র আতিকুল ইসলাম নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে তুলে ধরলেন পরিকল্পিত ও নতুন ঢাকার ক্যালিওগ্রাফি। সিকিউরড একটি বন্ড আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করতে যাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের এই বন্ডের মাধ্যমে যে কেউ বাংলাদেশিরা এবং বাংলাদেশের যে প্রবাসী যারা আছেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। অনুষ্ঠানে মেয়রের কাছে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টে অনিয়ম, ইমিগ্রেশনে হয়রানি, সম্পদের নিরাপত্তা সহ নানা অভিযোগ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এয়ারপোর্ট বাণিজ্যের বিষয় এখনো পর্যন্ত সেটা সুরাহা হচ্ছে না। আমরা অনেক মাননীয় মন্ত্রীদেরকে এই কথাগুলো কিন্তু বলেছি, কিন্তু কেউ কিন্তু এগুলো সুরাহা করছেন না।
তিনি তার কথা রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মাহবুব আলম মানিক। প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসাইন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন রিপোর্টার নিয়ন মোহামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, এশা আর মাত্র 3 ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ সুপার ফাইনাল, যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টি20 বিশ্বকাপের প্রথমবারের মতো ফাইনাল খেলছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয়বারের মতো। তবে এখন পর্যন্ত কিন্তু কেউ এখানে চ্যাম্পিয়ন হতে পারেনি, তাই দু দলেরই চাহিদা থাকবে আসলে প্রথমবারের মতো নিজেদের ঘরে শিরোপা তুলে নেওয়া। আমি আমার রিপোর্টটিতেও বলছিলাম যে অস্ট্রেলিয়া কিন্তু ওয়ানডের সবচেয়ে সফল দল, ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল, সবচেয়ে বেশি ট্রফি তাদের ঘরে এসেছে। কিন্তু টি20 শোকেসটা যখন তারা তাকাচ্ছে তখন সেখানে একেবারেই শূন্যতা। সেখানে একবার তারা ফাইনাল খেলেছে, সেটাও পল কলিংউডের ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটা তারা হেরে গিয়েছিল। তো সেই জায়গা থেকে বলতে গেলে জর্জ বেইলি, মাইকেল ক্লার্করা যা পারেননি, অ্যারন ফিঞ্চকে এবার সেটা করে দেখাতে হবে। সেই সূত্রে বলতে পারি অ্যারন ফিঞ্চ বেশ সাবলীল এবং খুবই কনফিডেন্ট ছিলেন। গতকাল প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি তার সতীর্থদের নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল স্টিভেন স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল, তারা খুব একটা ছন্দে নেই পুরো বিশ্বকাপ জুড়েই, অন্তত ব্যাট হাতে খুব একেবারেই ভালো ছন্দে নেই তারা। তবে তাদেরকে তিনি ব্যাক করেছেন এবং বলেছেন তার এই ক্রিকেটাররা বড় মঞ্চের ক্রিকেটার, তাই অন্তত ফাইনালে আশা করছেন তিনি তাদের ব্যাট হয়তো বা জ্বলে উঠবে এবং তাদের ব্যাট জ্বলে উঠলে যে নিউজিল্যান্ডের জন্য একটা খারাপ সময় অপেক্ষা করছে সেটা আসলে হলফ করেই বলা যায়। বোলিংয়ের দিক থেকে অস্ট্রেলিয়া বেশ দুর্দান্ত। এখন পর্যন্ত প্যাট কামিংস, হ্যাজেলউড, মিচেল স্টার্ক তারা যে লাইন অ্যান্ড লেংথ বজায় রেখেছেন, যে ইকোনমি রেটে বোলিং করেছেন সেটা বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত। অন্যদিকে অ্যাডাম জাম্পা আছেন, লেগ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন পর্যন্ত বিশ্বকাপে নিয়েছেন। ম্যাচটা যেহেতু দুবাইয়ে, অ্যাডাম জাম্পার উপর একটা আলাদা করে প্রত্যাশার চাপ থাকবে, কারণ এই মাঠে তিনি বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট নিয়েছেন, অন্যান্য ম্যাচগুলোতেও তিনি বেশ ভালো করেছেন। অস্ট্রেলিয়ার জন্য আরও একটা বাড়তি পাওনা হতে পারে এই ম্যাচটি, কারণ দুবাইয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যে ম্যাচগুলো খেলেছে এবং যেগুলোতে চেস করেছে সেগুলোতে কোনো ম্যাচেই অস্ট্রেলিয়া আসলে হারেনি। বুঝতেই পারছেন যদি আজকে টস একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যাবে, টসে যেই দল আগে জিতবে এবং যারা পরে ব্যাটিং করবে, অর্থাৎ আগে যারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, সেই দলের কিন্তু জয়ের চান্স অনেক বেশি, অন্তত দুবাইয়ের পরিসংখ্যান তাই বলছে। দুবাইয়ের এই মাঠে এখন পর্যন্ত 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 11টি দলই কিন্তু পরে যারা ব্যাট করেছে, 11টি ম্যাচে পরে যারা ব্যাট করেছে তারাই জিতেছে। সেখান থেকে অস্ট্রেলিয়া আরও বেশি এগিয়ে, কারণ অস্ট্রেলিয়া চেজিংয়ে এখন পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজিত দল। অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বে একটা মাত্র ম্যাচ হেরেছে, তারপর থেকে এখন পর্যন্ত দলটা যে শেপে আছে বলাই যেতে পারে এই বিশ্বকাপের অন্যতম মোস্ট ফেভারিট হিসেবেই তারা ফাইনাল ম্যাচে নামছে। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম থেকেই ডার্ক হর্স ছিল, ফাইনালে উঠবে কি উঠবে না সেটা নিয়ে একটা সন্দেহ ছিল, কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে, নিউজিল্যান্ডের অ্যাপ্রোচ যা ছিল সেটা আসলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা স্পেশালি এই কারণে বলতে হয়, আপনি বেশ কয়েকটা আইসিসির ইভেন্ট যদি দেখেন, 2015 বিশ্বকাপের পর থেকে শুধুমাত্র অ্যাক্টিভ আইসিসির ইভেন্ট ছাড়া প্রত্যেকটা আইসিসির ইভেন্টে কিন্তু নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে। এর মধ্যে শুধুমাত্র আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে, বাকি সবগুলোতেই কিন্তু তাদের পরাজিত হতে হয়েছে। সেই পরাজয়ের বিষাদ, এই পরাজয়ের এই কষ্ট দুঃখ কিন্তু তাদের অনেক বেশি করে। তাই আমি বলছিলাম যে আইসিসির ইভেন্টের সঙ্গে যেন একটা সম্পর্কটা খুব একটা ভালো নয় আর কি নিউজিল্যান্ডের। এবার সেই সম্পর্কটা ভালো করবার লক্ষ্য এসেছে কেন উইলিয়ামসনের সঙ্গে। তবে কেন উইলিয়ামসনের জন্য কিছুটা বাড়তে ব্যাকফুটে কেন উইলিয়ামসন থাকবেন, কারণ ডেভন কনওয়ে যিনি মূলত সেমিফাইনালের নায়ক ছিলেন, সে ডেভন কনওয়ে কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে পাচ্ছেন না। তবে এই ম্যাচে আমরা যতটুকু জানতে পেরেছি টিম সেইফার্ট থাকবেন। টিম সেইফার্ট টি20 দুর্দান্ত একজন ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। টিম সেইফার্ট আসলে নিউজিল্যান্ডের টিম কম্বিনেশন আসলে আরও দুর্দান্ত হবে। ব্যাটিং বোলিং মিলিয়ে দলটি বেশ ভালো অবস্থানে আছে, তো অস্ট্রেলিয়াকে প্রায় শেয়ানে টক্কর দিতে পারবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় এবং দুবাইয়ের স্থানীয় সময় কিন্তু রাত 8টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাই বারবারই বলা হচ্ছে টস একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যাবে, কারণ মূলত এখানে যে সমস্যাটি দেখা দিতে সেটা হচ্ছে শিশির। তো রেশা, এই ছিল দুবাই থেকে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত 8টায়। দুবাই থেকে আমাদেরকে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহামিন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর সার্ভারে সাইবার হামলার চেষ্টা, লক্ষাধিক ভুয়া ইমেইল পাঠানোর পর চলছে তদন্ত। এবং কাঙ্ক্ষিত প্রাপ্তি ছাড়াই শেষ গ্লাসগো জলবায়ু সম্মেলন, চূড়ান্ত চুক্তিতে কয়লা ব্যবহার বন্ধের পরিবর্তে সীমিত করায় পরিবেশবিদদের সমালোচনা, কঠিন হবে লক্ষ্য পূরণ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।